সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং আমরা বিশ্বাস করি তোমরা ঘরে থেকে সুস্থ থাকো। আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, কথা বলছি জৈব রসায়ন নিয়ে। গতকাল তোমাদের জৈব রসায়নের প্রথম অধ্যায়ের একটি ক্লাস নিয়েছি, প্রথম ক্লাস, যেখানে আমি তোমাদের জৈব যৌগের বন্ধন নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জৈব যৌগের বন্ধন নিয়ে যখনই কথা বলবো তখনই কিন্তু আমাদের কথা বলতে হবে সমযোজী বন্ধন নিয়ে। কারণ কি? কারণ জৈব যৌগ জুড়ে আমাদের রয়েছে সমযোজী বন্ধন। আমরা যখন অজৈব রসায়ন যখন রাসায়নিক বন্ধন করেছি তখনও কিন্তু আমাদের আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করেছি এবং সে কোর্স সম্পন্ন করেছি। এইবারে আমরা এই যে সমযোজী বন্ধন ব্যাখ্যায় আমরা দুইটা আধুনিক মতবাদের কথা বলবো। যে মতবাদ দুটি, একটি হচ্ছে যোজনী বন্ধন মতবাদ, একটি হচ্ছে আণবিক অরবিটাল মতবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, গতকাল কিন্তু আমি তোমাদেরকে এই যোজনী বন্ধন মতবাদ কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। আজকে আমি একটু সামারাইজ করে আণবিক অরবিটাল মতবাদে চলে যাব। যোজনী বন্ধন মতবাদে আমরা কি বলেছিলাম? যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের যে বিজোড় ইলেকট্রন আছে সেই বিজোড় ইলেকট্রনটা হবে তার যোজনী, এবং এই যে একটি বিজোড় ইলেকট্রনধারী অরবিটাল অপর একটি পরমাণুর বিজোড় ইলেকট্রনধারী অরবিটাল কি হবে? তাদের মধ্যে অধিক্রমণ ঘটবে, অধিক্রমণ ঘটে বন্ধন গঠন হবে, এবং এই অধিক্রমণের সময় ইলেকট্রন দুটো কিন্তু বিপরীত স্পিন যুক্ত হয়ে যাবে, দুটো ইলেকট্রন বিপরীত স্পিন যুক্ত হবে। এবং আর কি বলেছিলাম? যে এই অধিক্রমণ দুই রকম হতে পারে। একটা হচ্ছে সামনাসামনি অধিক্রমণ, সামনাসামনি যখন অধিক্রমণ হবে তখন সেটা সিগমা বন্ধন, আর যদি পাশাপাশি অধিক্রমণ হয় তাহলে সেটা হচ্ছে পাই বন্ধন। এই বিষয়গুলো আমাদের গতকাল ছিল। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমরা দেখেছি যে যোজনী বন্ধন মতবাদে প্রত্যেক পরমাণু, এখানে কিন্তু পারমাণবিক অরবিটাল, প্রত্যেক পরমাণু তার সক্রিয়তা বজায় রাখতে পারে এবং নিজ ধর্ম বজায় রাখতে পারে। কিন্তু আণবিক অরবিটাল যখন গঠিত হবে তখন কিন্তু আণবিক অরবিটাল আর পরমাণু দ্বারা নিয়ন্ত্রিত হবে না, সেটা নিয়ন্ত্রিত হবে কি দ্বারা? নিউক্লিয়াস দ্বারা। তাহলে এই যে আমরা একটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো যে এই যে ধরো আমরা একটা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে যদি আমরা বিবেচনা করি, এই দুইটা পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু, দুইটা পরমাণু যখন বন্ধন গঠন হবে, এখানে একটা বিষয় খেয়াল করে, এই পরমাণুর ইলেকট্রন বা শক্তি স্তর এই পরমাণুর ইলেকট্রনকে কি করবে? বিকর্ষণ করবে। এটা কি হবে? এখানে কিন্তু বিকর্ষণ করবে। এটা বিকর্ষণ করবে। আচ্ছা, আবার এই নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, এই নিউক্লিয়াসকে বিকর্ষণ, তাহলে দুইটা বিকর্ষণ বল এখানে কাজ করে। অনুরূপভাবে এই নিউক্লিয়াস অপর পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করবে, আবার এই নিউক্লিয়াস এই পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে এখানে এই যে নিট আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান একটা পর্যায়ে এসে নিট আকর্ষণ বলের মানটা বেশি হবে, তখন স্থিতিশক্তি সর্বনিম্ন হবে এবং তখন সুস্থিত হবে। তখন যে দূরত্বটা থাকবে সেই দূরত্বটা হচ্ছে বন্ধন দূরত্ব, তখন বন্ধন গঠিত হবে, যেটা আণবিক অরবিটাল যোজনী বন্ধন মতবাদে দেখে। আমি আবার বলছি, দুইটা পরমাণু যখন একটা কাছাকাছি অ্যাপিয়ার হয় তখন একটা পরমাণুর নিউক্লিয়াস আর একটা পরমাণুর নিউক্লিয়াস কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই পরমাণুর নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, আবার এই পরমাণুর ইলেকট্রনকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে আকর্ষণ, এই দুইটা যেমন বিকর্ষণ আছে, অনুরূপভাবে আকর্ষণ হচ্ছে কি, এই পরমাণুর নিউক্লিয়াস এই পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করবে, আবার এই পরমাণুর নিউক্লিয়াস এই পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করবে। এই যে দুইটা আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান, যখনই নিট আকর্ষণ বলের মানটা বেশি হবে তখন একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি হবে? স্থির থাকবে এবং তখন স্থিতিশক্তি সর্বনিম্ন হবে এবং তখন হচ্ছে কি, এই বন্ধন গঠিত হবে। এই যে আমরা যোজনী বন্ধন মতবাদ আমরা দেখেছি। তাহলে যোজনী বন্ধন মতবাদে কিন্তু আমরা দেখছি দুইটা বিজোড় ইলেকট্রনধারী অরবিটাল অধিক্রমণ করে সেখানে, যেমন আমাদের ক্লোরিন, আমরা যদি ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে আমরা কি 1s2 2s2 2p6 3s2, আমাদেরকে 3px2 3py2 3pz1, এই যে একটি ক্লোরিন পরমাণুর যোজ্যতা স্তরে কি একটি বিজোড় ইলেকট্রনধারী একটা অরবিটাল আছে 2pz অরবিটাল, আর একটা ক্লোরিন পরমাণু তার বহিস্থ স্তরে একটা 3pz বিজোড় ইলেকট্রনধারী অরবিটাল আছে। এই দুইটি অরবিটাল অধিক্রমণ করে সেখানে বন্ধন গঠন হবে, এবং এই বন্ধন গঠন যখন হবে এই যে আমার এই ইলেকট্রনের স্পিন বিপরীতমুখী দুটো ইলেকট্রন থাকবে একটা বন্ধনের মধ্যে, এবং সেই অধিক্রমণটা সামনাসামনি হতে পারে, পাশাপাশি হতে পারে। তার ভিত্তিতে গতদিন তোমাদের আমি পাই বন্ধন এবং সমযোজী বন্ধন পড়িয়েছি।
পাই বন্ধন এবং সিগমা বন্ধন, কেন পাই বন্ধন শক্তিশালী হয়, কেন সিগমা বন্ধন শক্তিশালী হয় এবং পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী হয় সিগমা বন্ধন। আমরা বলেছি যে পাই বন্ধনে পাশাপাশি অধিক্রমণ ঘটে এবং সিগমা বন্ধনে সামনাসামনি অধিক্রমণ ঘটে এবং অধিক্রমণের মাত্রা বেশি থাকে। তাহলে এখন আমরা একটু তোমাদের আমি রিভিউ করলাম। তাহলে আজকে আমরা আণবিক অরবিটাল মতবাদটা পড়ব। এখানে কিন্তু আমাদের তাহলে এখন বাকি আছে হচ্ছে আণবিক অরবিটাল মতবাদ। এটা আমাদের হয়ে গেছে, এই আণবিক অরবিটাল মতবাদ। এই আণবিক অরবিটাল মতবাদের ক্ষেত্রে আমরা যে বিষয়টা এখানে আলোচনা করব, আমরা যখন দেখেছি সমযোজী বন্ধন যখন গঠিত হয়, সমযোজী বন্ধন তত্ত্ব, এখানে কিন্তু আমরা দেখছি বন্ধন গঠনে দুইটি পরমাণুর সক্রিয়তা বজায় থাকে, দুইটি পরমাণুরই সক্রিয়তা বজায় থাকে, কিন্তু অর্থাৎ সেই বন্ধন দুটি পরমাণু দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু আমরা যখন আণবিক অরবিটাল যখন গঠিত হবে তখন কিন্তু এখানে দুটি পরমাণুর এই সক্রিয়তা এখানে থাকবে না, এখানে নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং একাধিক পরমাণুর পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে কি হবে, মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে অপেক্ষাকৃত বড়, নতুন ধর্ম বিশিষ্ট, নতুন দিক চরিত্র বিশিষ্ট নতুন আণবিক অরবিটাল তৈরি করবে। এবং এই যে আণবিক অরবিটাল মতবাদ, সেখানে দুই ধরনের আণবিক অরবিটাল হবে। একটা হবে বন্ধন, এখানে কি হবে, অর্থাৎ দুইটি পরমাণুর পারমাণবিক অরবিটাল কি হবে, মিশ্রিত হবে। দুটি পরমাণুর পারমাণবিক অরবিটাল কিন্তু মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে কি হবে, পারমাণবিক অরবিটাল এখানে মিশ্রিত হয়ে, এই মিশ্রিতটা কখন মিশ্রিত হবে সেটা আমি দেখাচ্ছি। অরবিটাল মিশ্রিত হয়ে এখানে কি হবে, অধিক্রমণ করবে। অধিক্রমণ করে সমন্বিত, সুস্থিত, অপেক্ষাকৃত বড় অধিক্রমণ করে, এই যে মিশ্রিত হওয়া বলতে এখানে আমরা বলবো যে অধিক্রমণ, আমরা এখানে অধিক্রমণটা বলবো। এই যে অধিক্রমণ করে কি হবে, অপেক্ষাকৃত বড় সুস্থিত অরবিটাল গঠন করে। এবং সেই অরবিটালগুলো দুই রকম হতে পারে যে বন্ধন আণবিক অরবিটাল, হচ্ছে বন্ধন আণবিক অরবিটাল। তারপর আমাদের এখানে থাকবে আমরা বন্ধন বিরোধী আণবিক অরবিটাল, তাহলে এখানে আমাদের দুই ধরনের, এই দুইটা নিয়ে আমরা একটু দেখবো যে বন্ধন আণবিক অরবিটাল এবং বন্ধন বিরোধী আণবিক অরবিটাল। তাহলে না এখানে কি হবে, পরমাণু যুক্ত অণু গঠনের সময় একটি পরমাণু অরবিটাল এবং অন্য একটি পরমাণু অরবিটালকে কি করবে, এই যে দুটি পরমাণুর পারমাণবিক অরবিটাল অধিক্রমণ করে এখানে কি হবে, সমন্বিত, সুস্থিত, বড় অধিক্রমণ, ওই যে মিশ্রিত হয়ে বা বলতে পারি অধিক্রমণ করে, আমরা বলতে পারি অধিক্রমণ করে সমন্বিত, সুস্থিত ও অপেক্ষাকৃত বড় আণবিক অরবিটাল তৈরি করবে। আণবিক অরবিটাল তৈরি করবে। তাহলে এই যে অপেক্ষাকৃত বড় আণবিক অরবিটাল তৈরি করবে এবং সেখানে আমাদের বন্ধন আণবিক অরবিটাল এবং বন্ধন বিরোধী অরবিটাল। এখন এরা কারা, আমাদের যে পারমাণবিক অরবিটাল থাকবে, দুটো পরমাণুর পারমাণবিক অরবিটাল, এর যে স্থিতিশক্তি একটা লেভেল থাকবে, এর যে এটাকে যে আমরা স্থিতিশক্তি ধরি, পটেনশিয়াল এনার্জি ধরি, যে স্থিতিশক্তির লেভেল, আবার বন্ধন আণবিক অরবিটালের স্থিতিশক্তির লেভেলটা থাকবে নিচে। এই যে বন্ধন আণবিক অরবিটালের স্থিতিশক্তির লেভেলটা নিচে থাকবে এবং এইটা হচ্ছে বন্ধন বিরোধী আণবিক অরবিটাল। তাহলে স্থিতিশক্তির দিক থেকে যদি আমরা দেখি, তাহলে বন্ধন আণবিক অরবিটালের কি হবে, বন্ধন আণবিক অরবিটালের স্থিতিশক্তি হবে, আমাদের যে পারমাণবিক অরবিটাল থাকবে তার থেকে স্থিতিশক্তি এর কম হবে, এবং বন্ধন বিরোধী যে আণবিক অরবিটাল উৎপন্ন হবে সেটা স্থিতিশক্তি আমাদের পারমাণবিক অরবিটালের স্থিতিশক্তি অপেক্ষা বেশি হবে। এবং এইখানে
এখানে যে বন্ধন যখন গঠন করবে, অধিক্রমণ ঘটবে, এই যে অরবিটাল উৎপন্ন হবে, আণবিক অরবিটাল উৎপন্ন হবে, এখানে কিন্তু ইলেকট্রনের বিন্যাস কিন্তু সেই আব্বাও নীতি অনুসারী হবে যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটাল গ্রহণ করবে। আমরা এরকম একটা যদি দেখি, আমরা এরকম একটা হাইড্রোজেন পরমাণুর একটা আণবিক অরবিটাল যদি দেখি, যদিও এই বিষয়টা আমি এখানে ডিটেলস আলোচনা করবো না, কারণ এটা রাসায়নিক বন্ধনে তোমাদের আণবিক অরবিটাল মতবাদে কিভাবে বিভিন্ন অণু গঠিত হয়, যেমন হিলিয়াম কেন অণু গঠন করে না, কেন অক্সিজেন 2+, অক্সিজেনের উপর প্লাস থাকলে বা মাইনাস আয়ন থাকলে কোন আয়নটা সুস্থিত হয়, কখন বন্ধন ক্রম কম বেশি হয়, সেই বিষয়টা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। এখানে শুধু যেহেতু আমরা সমযোজী বন্ধন ব্যাখ্যা আণবিক অরবিটাল মতবাদ, তাই প্রাথমিক ধারণা দিয়ে যাচ্ছে। যেমন এই যে হাইড্রোজেনের একটা অনএস অরবিটাল পারমাণবিক অরবিটাল আর একটা পরমাণুর অনএস অরবিটাল, তখন কি হলো, তার এই যে এটা সিগমা বন্ধন আণবিক অরবিটাল, এটা হচ্ছে বন্ধন বিরোধী আণবিক অর্থাৎ অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটাল, অর্থাৎ দুইটা পারমাণবিক অরবিটাল মিশ্রিত দুইটা অরবিটালই আমাদের হয়েছে আণবিক অরবিটাল হয়েছে। আমরা দুইটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে এখানে কিন্তু ইলেকট্রনের যে আবহাওয়া নীতি অনুসারে ইলেকট্রন এবং হুন্ডের নীতি এখানে ফলো হবে। তাহলে এইটার যদি বন্ধন ক্রম আমাদের বন্ড অর্ডার যেটা বন্ধন ক্রম বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু বন্ধন আণবিক অরবিটালের ইলেকট্রন বিয়োগ বন্ধন বিরোধী আণবিক অরবিটালের ইলেকট্রন, অর্থাৎ হাফ ইন্টু বন্ধন আণবিক অরবিটালের ইলেকট্রন বিয়োগ বন্ধন বিরোধী আণবিক অরবিটালের ইলেকট্রন। এটার বিয়োগফল আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অন হয়। আমরা জানি যে হাইড্রোজেনের মধ্যে কিন্তু বন্ধন ক্রম অন। এই হচ্ছে আমাদের আণবিক অরবিটাল মতবাদ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে যে বিষয়টা একটু ধারণা দিলাম যে আমরা সমযোজী বন্ধন ব্যাখ্যা আণবিক অরবিটাল মতবাদ বলবো, এবং সেই আণবিক অরবিটাল মতবাদে আমরা কি দেখতে পাচ্ছি যে পারমাণবিক অরবিটালগুলো কি হচ্ছে, তাদের সাথে অধিক্রমণ করে সমন্বিত সুস্থিত অপেক্ষাকৃত বড় আণবিক অরবিটাল গঠন করছে। এবং সেই আণবিক অরবিটাল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বন্ধন আণবিক অরবিটাল, উল্টা বন্ধন আণবিক অরবিটাল, আবার নন বন্ডিংও হতে পারে, সেটা আমি এখানে দেখাচ্ছি না, সেটা অজৈব যৌগের ক্লাসগুলোতে দেখাবো। এখানে আমরা শুধু এটা দেখালাম যে আমার যে পারমাণবিক অরবিটাল তার স্থিতিশক্তি অপেক্ষা বন্ধন আণবিক অরবিটালের স্থিতিশক্তি কম, এবং বন্ধন বিরোধী আণবিক অরবিটালের স্থিতিশক্তিটা আমার পারমাণবিক অরবিটালের স্থিতিশক্তি অপেক্ষা বেশি। তাহলে এই হলো আমাদের এই যে সমযোজী বন্ধন ব্যাখ্যায় আণবিক অরবিটাল মতবাদ, একটু ধারণা দিলাম। এটা ডিটেলস পড়িয়েছি তোমাদের অজৈব যৌগের ক্লাসে, সেখানে সমযোজী বন্ধন ব্যাখ্যা আণবিক অরবিটাল মতবাদ, যোজনী বন্ধন মতবাদ, অণুগুলো কিভাবে গঠিত হয়, অণুর আকৃতি, মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব, সেই বিষয়গুলো দেখিয়েছি। এখন আমরা সরাসরি চলে যাব হাইব্রিডাইজেশন। তাহলে আমরা সরাসরি এখন চলে যাই হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। আমরা একটা কমন সংজ্ঞা তৈরি করব এবং একটা সংজ্ঞা দিয়ে যেন আমরা প্রত্যেকটা হাইব্রিডাইজেশনের সংজ্ঞা করতে পারি। তাহলে আমরা এই সংজ্ঞাটা কি করবো, যে বন্ধন গঠনকালে কোনো পরমাণুর, তাহলে আমরা কি লিখতে পারি, যে অণু গঠনকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন একাধিক অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও নতুন দিক চরিত্র বিশিষ্ট সমসংখ্যক
সমসংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে অরবিটাল তৈরির প্রক্রিয়াকে নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা এই সংজ্ঞাটা একটু তোমাদের সাথে সামারাইজ করি। সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন বা সংকরণকে আমরা কি বলছি, যে বন্ধন গঠনকালে বা অনুগঠিত হবে তখন কি হবে, কোনো পরমাণুর যোজ্যতা স্তর সবাই না, কিন্তু যোজ্যতা স্তরের প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন, এই যে কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটালগুলো আছে, এই কাছাকাছি শক্তি সম্পন্ন একাধিক অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হবে, পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন। এক একটা শক্তি কিন্তু কাছাকাছি, এক সমান না, কিন্তু কাছাকাছি শক্তি সম্পন্নগুলো মিশ্রিত হলে কিন্তু উৎপন্ন হওয়ার পরে কি হবে, সেটা সমশক্তি সম্পন্ন নতুন দিক চরিত্র বিশিষ্ট এবং সমসংখ্যক। যদি তিনটা মিশ্রিত হয় তাহলে আমার উৎপন্ন হবে তিনটা, যদি দুইটা মিশ্রিত হয় তাহলে আমার দুইটাই উৎপন্ন হবে, চারটা যদি মিশ্রিত হয় বা পাঁচটা মিশ্রিত হলে আমার পাঁচটাই উৎপন্ন হবে। অর্থাৎ যে কয়টা অরবিটাল মিশ্রিত হবে অধিক্রমণ তারাই হচ্ছে ঠিক সমসংখ্যক। আমি বলছি যে সমসংখ্যক এবং তাদের দিক চরিত্র ভিন্ন হবে। আমি চিত্র আঁকলে সেটা বুঝতে পারি। সমসংখ্যক এবং নতুন দিক চরিত্র বিশিষ্ট সমসংখ্যক অরবিটাল তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি হাইব্রিডাইজেশন। আর এই প্রক্রিয়ায় যে অরবিটালগুলো উৎপন্ন হচ্ছে, সেই অরবিটালগুলোকে আমরা বলবো সংকর অরবিটাল। তাহলে আমরা দেখি যে আমরা এই হাইব্রিডাইজেশন আমাদের কি কি হতে পারে। আমাদের sp3 হাইব্রিডাইজেশন হতে পারে, sp2 হতে পারে, আমাদের sp হাইব্রিডাইজেশন হতে পারে, আমাদের আরো হাইব্রিডাইজেশন হতে পারে, sp3d হতে পারে, sp3d2 হতে পারে, sp3d3 হতে পারে। এই হাইব্রিডাইজেশনগুলো হতে পারে। এইগুলো তোমাদের অজৈব যৌগতে পড়িয়েছি। আমাদের জৈব যৌগে যে কার্বন কার্বন বন্ধন ব্যাখ্যা করতে, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন ব্যাখ্যা করব, তখন আমরা আমাদের জৈব যৌগের ক্ষেত্রে এই তিনটি হাইব্রিডাইজেশনই আমাদের এই জৈব যৌগের বন্ধন অধ্যায়ে দরকার হবে। কাজে আমরা এই তিনটি আলোচনা করব, এইগুলো অজৈব যৌগের বিষয়। তাহলে এইখানে কিন্তু তাহলে আমরা sp3 সংজ্ঞা কিভাবে দেব? আমি বলেছি যে এই একটা সংজ্ঞা যখন আমরা লিখবো, এই সংজ্ঞাটা দ্বারা আমরা তিনটা বা পাঁচটা সংজ্ঞা দিতে পারবো। কিভাবে? আমরা তখন বলবো যে বন্ধন গঠনকালে বা অনুগঠনের সময় কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s, sp3 মানে কি, sp3 হচ্ছে একটি s এবং তিনটা p, এই একটি s এবং তিনটা p পরস্পরের সাথে মিশ্রিত হবে, উৎপন্ন হবে কয়টা, চারটা। তাহলে বন্ধন গঠনকালে বা অনুগঠনকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s এবং তিনটা p, একটি s এবং তিনটা p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও নতুন দিক চরিত্র বিশিষ্ট। এইবার তোমাদের কাছে প্রশ্ন, বলো তো এটা কয়টি অরবিটাল উৎপন্ন হবে? চারটি। কেন চারটি? কারণ এখানে আমার মিশ্রিত হয়েছে তিনটি, চারটি। এগুলো বলছি আমরা কিন্তু সংখ্যার মধ্যে বলি সমসংখ্যক উৎপন্ন হবে। তাহলে আমাদের একটি এস এবং তিনটা পি অরবিটাল মিশ্রিত হয়েছে, টোটাল মিশ্রিত হয়েছে চারটি, আমাদের উৎপন্ন হবে হচ্ছে চারটি। তাহলে সমশক্তি সম্পন্ন চারটি অরবিটাল উৎপন্ন হবে sp3। তাহলে আমরা একটি sp3 সংজ্ঞাটা বুঝলাম। প্রত্যেকটা সংজ্ঞায়নে একইভাবে আমরা করব, যে একটি s দুইটি p মিশ্রিত হয়ে যখন তিনটি সমশক্তি সম্পন্ন নতুন দিক চরিত্র বিশিষ্ট অরবিটাল হবে তিনটি, তখন সেটা sp2। যখন একটি s একটি p তখন তার সেটা হবে, সেটাকে বলবো আমরা sp। আমরা এবার sp3 চিত্রটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। তাহলে আগে বলেছি যে একটি s, তাহলে এই যে একটি s অরবিটাল এবং তিনটি p অরবিটাল, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এই যে একটি s, এখানে কিন্তু কি তিনটি p অরবিটাল, এখানে হচ্ছে তিনটি p অরবিটাল, এখানে কি আছে px, py, pz। এটা কিন্তু উৎপন্ন হবে চারটি। কিভাবে উৎপন্ন হবে? চিত্রগুলো
এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3। এই যে আমার কি ভিন্ন রকম ছিল, আমার তিনটা p অরবিটাল ছিল, px py pz, আর একটা s অরবিটাল ছিল। এই চারটা মিশ্রিত হয়েছে, মিশ্রিত হয়ে এই চারটা sp3 অরবিটাল হয়েছে, এবং চারটাই কিন্তু এই চারটা কিন্তু সমশক্তি সম্পন্ন, চারটার আকৃতি একই রকম হবে, চারটার বৈশিষ্ট্য দিক চরিত্র সব একই রকম হবে। কিন্তু আসলে কি এইভাবে থাকে না, এটা তোমাদের দেখালাম যে আমাদের যে চারটি sp3 সংকর অরবিটাল তৈরি হলো সেটা হচ্ছে এইরকম। আচ্ছা, আমরা কেন এরকম দেখেছি, আমরা দেখিয়েছি তোমাদের যে একটা s এবং একটা p যখন সামনাসামনি অতিক্রমণ করে তখন কেমন হয় আমরা দেখিয়েছি। এখন আমরা এইটা কিভাবে থাকে, এইটা যেভাবে থাকে হচ্ছে, এইটা থাকে হচ্ছে এইভাবে, এই যে এইভাবে চতুস্তলকীয় ভাবে, অর্থাৎ চতুস্তলকীয় ভাবে আমরা আমাদের এইটা থাকে এইটা। এই যে আমাদের ছোট লোকগুলা কিন্তু ভিতরের দিকে আছে, আমরা এই যে চতুস্তলকীয়, অর্থাৎ এইটা হলো চতুস্তলকীয়। চতুস্তলকীয় তার মানে কি, sp3 আমাদের যে sp3 হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় যে চারটি আমাদের সংকর অরবিটাল তৈরি হয় সেটার অবস্থান হচ্ছে এরকম চতুস্তলকীয়, এবং এই একটার সাথে আরেকটার বন্ধন কোণ, এই বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে তোমাদের বন্ধন কোণ, এটা হচ্ছে আমাদের বন্ধন কোণ। আমি বন্ধন কোণ দেখাবো যে আমাদের আরেকটা মার্কার। তাহলে এইটা দেখতে কেমন সেই চিত্রটা তোমাদেরকে আমি একটু দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে sp3 দেখতে কেমন দেখা যায়, এই যে sp3 সংকর অরবিটাল, অর্থাৎ এইটার সাথে এইটা, এই যে যেটা দেখতে পাচ্ছ এইটার সাথে এইটার কিন্তু বন্ধন কোণ হচ্ছে, এইটার সাথে এইটার বন্ধন কোণ কতটুকু, এইটার সাথে এইটার বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবং আকৃতিটা কেমন দেখা যাচ্ছে, চতুস্তলকীয়। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে চিত্রটা খেয়াল করো, আমি যে দিক থেকেই দেখাই এটা কিন্তু চতুস্তলকীয়। এই যে আমরা আমাদের sp3 সংকর অরবিটাল আমরা আঁকিয়েছি, এই যে এইটাই কিন্তু আমরা এখানে আঁকিয়েছি, আমরা এই যে এখানে যেটা আঁকিয়েছি এটা কিন্তু এই যে চতুস্তলকীয়। তাহলে এবং সুষম চতুস্তলকীয় এটা, এবং একটার সাথে প্রত্যেকটার কিন্তু এই বন্ধন কোণ সমান, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার বন্ধন কোণ কিন্তু সমান। এইটা হলো আমাদের sp3 সংকর অরবিটাল। তাহলে আমরা এরপরে দেখি, তাহলে sp2 সংকর অরবিটাল sp3 সংকরায়নের, অর্থাৎ এই যে sp3 সংকর অরবিটাল তৈরি হলো এই প্রক্রিয়াটাকে আমরা বলবো sp3 সংকরায়ন। আর এই যে চারটা অরবিটাল তৈরি হলো পৃথকভাবে চারটা অরবিটালকে আমরা, যেমন এই যে এটা একটা sp3, এখানে যদি আমরা দেখাই এটা একটা sp3, এটা একটা sp3 এবং এইটা একটা sp3, তাহলে এটা হচ্ছে sp3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তোমরা sp3 বুঝতে পেরেছো। তাহলে sp3 এর আকৃতি কি, চতুস্তলকীয়, বন্ধন কোণ কত, 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে আমাদের পরবর্তীটা কি, আমাদের পরবর্তীটা হচ্ছে আমরা এবার আসি sp2 তে আসি। তাহলে sp2 তে আমাদের দুইটা অরবিটাল নিয়ে আমরা চিন্তা করব। তাহলে এখানে আমরা কি দেব, যে দুইটি p অরবিটাল, এখানে আমরা দুইটি p অরবিটাল, তখন কি হবে, আমাদের কিন্তু একটি থাকবে না, এবং আমরা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো এখানে, তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো, যে বন্ধন গঠনকালে বা অনুগঠনকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s আর দুইটি p, একটি s দুইটা p, তাহলে মিশ্রিত হলো কটা, তিনটা, তাহলে উৎপন্ন হবে কিন্তু তিনটা মিশ্রিত হলে তিনটা উৎপন্ন হবে। এই তিনটা কিন্তু তার সমশক্তি সম্পন্ন নতুন দিক চরিত্র বিশিষ্ট এই যে তিনটা অরবিটাল তৈরি হলো, এই তিনটা অরবিটাল তৈরির প্রক্রিয়াটা হচ্ছে আমার sp2 সংকরায়ন। এবং এই sp2 সংকরায়নের আমার আর তিনটা উৎপন্ন হলো। এখন এর আকৃতিটা কেমন হয়, আমরা আকৃতিটা এখানে দেখাই। এই যে sp2 এর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার সমতলীয়, এই যে ত্রিকোণাকার সমতলীয়, এবং এই বন্ধন কোণ কিন্তু 120 ডিগ্রি। তাহলে এর আকৃতিটা কি হচ্ছে, ত্রিকোণাকার সমতলীয়, অর্থাৎ ট্রায়াঙ্গুলার প্লেনার। এটা আবার দেখতে কেমন হবে, এইটা আমরা দেখাই তোমাদের চিত্রের সাহায্যে দেখাই। এই যে এটা একই সমতলে, এই যে আমাদের এটা একই সমতলে, এই যে একই সমতলে, তো এভাবে দেখো আর এভাবে দেখো, আমাদের সমতলটা একই, অর্থাৎ
এখানে তিনটে, এইটার সাথে এটার যে বন্ধন কোণ, এই বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, এবং এইটার সাথে এইটার বন্ধন কোণ 120 ডিগ্রি, এবং এইটার সাথে এইটার বন্ধন কোণ 120 ডিগ্রি। এই যে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে সমতুল্য, এই চিত্রটা কিন্তু সমতুল্য। তাহলে আমাদের sp2 আমরা তোমাদেরকে দেখালাম, sp2 শঙ্কর অরবিটাল বা sp2 শঙ্করায়ন। এই যে তিনটা উৎপন্ন হলো, এখানে কিন্তু এই যে ছোট ছোট লোকগুলো কিন্তু এই পাশে আছে, এইটা কিন্তু আছে, এই যে ছোট ছোট লোকগুলো কিন্তু আছে। তাহলে আজকে আমরা এখন তোমাদের দেখলাম হচ্ছে sp2 শঙ্করায়ন। তাহলে এরপরে আর কোনটা বাকি থাকলো? আমাদের sp শঙ্করায়ন। তাহলে sp শঙ্করায়নে কি হবে? আমাদের sp শঙ্করায়নে আমরা দেব একটা s একটা p। এখানে একটা p অরবিটাল। তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে? তাহলে আমাদের দুইটি। তাহলে এখানে আমরা কি বলবো? যে বন্ধন গঠনকালে বা অনুগঠনকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটা এস এবং একটা পি, একটা এস এবং একটা পি পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন দিক চরিত্র বিশিষ্ট দুইটি অরবিটাল তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী, কেন দুইটি? কারণ এখানে অংশগ্রহণ করেছে দুইটি অরবিটাল মিশ্রিত হয়েছে। তাহলে দুইটি অরবিটাল, তাহলে দুইটি অরবিটাল, এই আকৃতিটা হবে সরল রৈখিক। আমি দেখাচ্ছি, এই যে দুইটি অরবিটালের আকৃতি হবে এরকম সরল রৈখিক, এরকম সরল রৈখিক। তাহলে এটা কেমন হতে পারে? আমরা এই যে এখানে দেখাচ্ছি, এই যে আমাদের দুটো sp, এই যে একটা sp অরবিটাল, এটা একটা sp অরবিটাল, এইভাবে থাকে, এইভাবে থাকে, সরল রৈখিক ভাবে থাকে, এবং এর বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। তোমরা জানো যে সরল রৈখিক এই বন্ধন কোণটা কত হতে পারে? বন্ধন কোণ হতে পারে 180 ডিগ্রি। তাহলে এই যে 180 ডিগ্রি বন্ধন কোণ, আমরা এখন তিনটা সামারাইজ করি। আমরা আজকে তোমাদেরকে আমি প্রথমে যেটা পড়ালাম সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনটা কি? যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি যোজ্যতা স্তরের কি কাছাকাছি শক্তি সম্পন্ন একাধিক অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন দিক চরিত্র বিশিষ্ট সমসংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে আমরা বলেছি হাইব্রিডাইজেশন। আমরা বলেছি যে হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় যে অরবিটালগুলো তৈরি হয় সেটাকে আমরা বলবো হাইব্রিড অরবিটাল বা শঙ্কর অরবিটাল। আমরা বলেছি যে হাইব্রিডাইজেশন কতগুলো হতে পারে? sp, sp2, sp3, sp3d, sp3d2, sp3d3 হতে পারে। কিন্তু আমরা জৈব যৌগের ক্ষেত্রে, এই জৈব যৌগের বন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র তিনটা পড়বো। কি কি পড়বো? একটা হচ্ছে sp, sp2 এবং sp3। আমি তোমাদের তিনটা হাইব্রিডাইজেশন দেখিয়েছি, এবং তিনটা চিত্রের সাথে একটু তোমাদের এই তিনটার একটু তুলনামূলক কথা বলে আজকের ক্লাসটা শেষ করব। তোমাদের আগামীকাল পরবর্তী ক্লাসে এই তিনটা হাইব্রিডাইজেশন উদাহরণ সহকারে বুঝিয়ে দেব। তাহলে আমরা প্রথম যেটা দেখেছি, প্রথম যেটা হাইব্রিডাইজেশনটা তোমাদেরকে পড়িয়েছি সেটা হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের sp3, এটা ছিল আমাদের sp2, এবং তাহলে এখানে বন্ধন কোণ ছিল আমার 180 ডিগ্রি, এখানে বন্ধন কোণ ছিল 120 ডিগ্রি, এখানে ছিল 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে আমি আবার একটু তোমাদের চিত্রটা দেখিয়ে শেষ করব। সেটা হচ্ছে আমাদের যখন sp3 ছিল তখন ছিল আমাদের আকৃতি এরকম, একটার সাথে আর একটা বন্ধন কোণ ছিল 109 ডিগ্রি 28 মিনিট, এবং এর আকৃতিটাকে ছিল চতুস্তলকীয়। এটা ছিল আমাদের sp3। যখন আমাদের sp2 হলো তখন আমাদের আকৃতিটাকে শেষে দাঁড়ালো, আকৃতিতে দাঁড়ালো ত্রিকোণাকার সমতলীয়। আমরা তিনটা ত্রিকোণাকার সমতলীয়, এবং এই বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। এটা কিন্তু সমতলীয়, এই যে ত্রিকোণাকার সমতলীয়। যখন আমরা sp-তে আসলাম তখন আমাদের অংশগ্রহণ করলো দুইটি, তখন আমাদের কি হলো? এটা হচ্ছে সরল রৈখিক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই তিন রকম হাইব্রিডাইজেশন দেখলাম। আমরা আণবিক অরবিটাল মতবাদ তোমাদের দেখালাম, সমযোজী বন্ধন মতবাদ দেখিয়েছি। তাহলে sp3, sp2, sp চতুস্তলকীয়, ত্রিকোণাকার সমতলীয় এবং সরল রৈখিক। আমরা দেখব যে যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে সেখানে আমাদের sp3 শঙ্করায়ন গঠিত হবে, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে
সেখানে sp2 সংকরণ গঠিত হবে এবং যখনই কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তখন sp3 সংকরণ গঠিত হবে। এই যে তিনটা যৌগ দিয়ে আগামী ক্লাসে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এই বিষয়টা উদাহরণ সহকারে তোমাদের হাইব্রিডাইজেশন আরও ব্যাখ্যা করব। আজকে যতটুকু আলোচনা করলাম গতকালের ক্লাস এবং আজকের ক্লাসটা মিলিয়ে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো। আশা করি তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আবারও সবাইকে শুভ সকাল, ধন্যবাদ সবাইকে।